সুপ্রিয় দর্শক, আজকে নিউনিশন ফেস্টিভ্যাল অনলাইনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের অ্যাথলেট, 7বারের দ্রুততম মানবী, যিনি আন্তর্জাতিক অঙ্গন সহ দেশীয় অঙ্গন সহ 45 স্বর্ণ পদক বিজয়ী হয়েছেন সুলতানা পারভিন লাভলী। লাভলী আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার দীর্ঘ অ্যাথলেট জীবন সম্পর্কে খানিকটা জানবো। আপনি কিশোরী বয়সে একটা বাজিমাত করেছিলেন তখনকার সময় সেরা অ্যাথলেট ফিরোজা খাতুনকে হারিয়ে। সেই সময়টুকুর অনুভূতির কথা বলবেন একটু? সে সময় আপনি কিসে পড়তেন? আমি তখন নবম শ্রেণীতে পড়তাম। ওই সময় আমি তো মানে এখনকার সময়ে অ্যাথলেটদের অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আছে, কিন্তু আমার সময়ে আমি অনেক সংগ্রাম করেছি। আমি 35 কিলোমিটার দূর থেকে এসে রাত 3টায় প্র্যাকটিস করেছি। অনেক সময় ভালো খাবারটাও খেতে পারিনি, যেহেতু বাবা মেয়ে সন্তান পছন্দ করতেন না খেলাধুলা বা অন্য কোনো কিছু, তো পছন্দ করাটাও আমার জন্য একটু দুঃসাধ্য হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি সবসময়। উদাহরণ বলবেন? এটা বলতে গেলে যে যে সমাজে যে ওই সময় যে সামাজিক প্রেক্ষাপট, সেক্ষেত্রে মেয়েদেরকে রক্ষণশীল পরিবারে মেয়েরা যে রাস্তায় ট্রাকস্যুট করে বের হবে, এটা মানে ভাবাই বোধহয় স্বপ্নের মতো ছিল। সামাজিকভাবে অনেক মানে মানে এটাকে কি বলে, অনেক প্রতিবন্ধকতা ছিল। ট্রাকস্যুট পরে বাহিরে বের হলে ছেলেরা অনেক সময় ঢিল মারছে, অনেক নোংরা কথা বলেছে, কটূক্তি করেছে। আমি ভ্যানে করে আসতাম, আমি যেখানে থাকতাম ওখানে ইলেকট্রিসিটি ছিল না। মানে যেখানে যে এলাকাতে আমি বসবাস করতাম ওই এলাকার শুধু ওই না, তার বেশ কয়েক কিলোমিটারের ভিতরে কোনো ইলেকট্রিসিটি ছিল না। বেশ মানে একটা ভুতুড়ে পরিবেশ। সেখান থেকে আমি ওই মানে নিজের ইচ্ছা, আমি ছোটবেলায় যখন স্কুলে মানে খেলার স্কুলের যে প্রতিযোগিতাগুলো হয়, ওই প্রতিযোগিতায় আমি খেলতে যে হচ্ছে যে আমি স্কুলের প্রত্যেকটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাই। আমার গ্রুপের এমনও একটা সময় গেছে যে আমার গ্রুপের ছেলেদের সাথেও আমি প্রতিযোগিতায় নেমে ফার্স্ট হয়ে গেছি, মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে আমি ফার্স্ট হয়ে গেছি। তো এক সময় মানে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে আমি খুব জনপ্রিয় হয়ে গেছি, স্কুলে আমি ফার্স্ট হচ্ছি, এবং ওই দৌড়ের প্রতি আমার একটা নেশা তৈরি হয়ে গেছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, যে আমি দূরের স্কুলে, দূরের থানায় বা আমার মানে জেলা ছেড়ে অন্য জেলায় আমি যে দৌড় প্রতিযোগিতা করছি। কখনো কখনো ছিল যে আমি মানে দৌড় হচ্ছে এটা কোথাও, বা খেলা যে গ্রামের যে স্পোর্টস গুলা হতো গ্রামের মাঠে, ওইগুলা হচ্ছে কোথাও, মানে মাইকের শব্দ পেলে আমি ওই এলাকায় যে চলে যেতাম খালি পায়ে। একটা স্যান্ডেলও আমি পরি না, আমি পুকুরে হয়তো কোনো কাজ করছি, থালবাটি ধুচ্ছি, সেই অবস্থায় আমি শুনে আমি কাউকে না বলে আমি ওই খেলার মাঠে চলে গেছি। তো এইভাবে আমার স্পোর্টস ক্যারিয়ার শুরু হয়। অনুপ্রেরণা বলতে পরিবারের কোনো সাপোর্ট আমি পাইনি না, বাবা, কিন্তু আমার মানে সামাজিক প্রতিবন্ধকতা অনেক ছিল। বাবা মেয়ে সন্তানই পছন্দ করতেন না, তো মেয়ে সন্তানের খেলাধুলা পছন্দ করার তো যৌক্তিকতা আসেই না। কিন্তু আমার মা আমাকে সহযোগিতা করেছে এবং পাশে দাঁড়িয়েছে, সাহস জুগিয়েছে, অনুপ্রেরণাও দিয়েছে। জাতীয় মিটে কি মানে কবে এলেন বা কিভাবে এলেন? 1992 সালে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি খুলনা জেলা থেকে এসেছি না, আমি বিজিএমসিতে, আমাদের বিজিএমসিতে এখন যেখানে আমি চাকরি করছি ওখানে একটা বিজিএমসির একটা টিম ছিল। বিজিএমসি খুব ভালো একটা প্রতিষ্ঠান, খেলাধুলার আর প্রচন্ড মানে মানে তাদের অনেক ইয়ে আছে, টিম আছে, অনেক অনেক ধরনের টিম ছিল, অনেক ডিসিপ্লিনের উপর টিম ছিল। তো আমি অ্যাথলেট হিসেবে ওখানেই প্রথম 1990 সালের শেষের দিকে আমি যাই আর কি।
তখন আমি আরো পিচ্ছি, ক্লাস 7-এ পড়ি। তো ওখানে যে আমি ইয়া করি, ওদের সাথে আমি দৌড় দেই, ট্রায়াল যেটাকে বলে, বাছাই পর্বে আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে যাই। তো সে বছর আমাকে ঢাকায় আনা হয় না, মানে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার জন্য, যে আমি অনেক ছোট এই জন্য এরকম একটা কজ তৈরি করে তারা আমাকে ঢাকায় নিয়ে আসেন না। পরবর্তী বছর আবার আমি ফার্স্ট হই, সেখানে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতায় এসে সেকেন্ড হই। এটা ছিল 91 সাল, এবং এই অষ্টম শ্রেণীতে পড়ি, এবং নবম শ্রেণীতে পড়ি যখন 92 সালে ফেব্রুয়ারি মাসে আমি আর্মি স্টেডিয়ামে এসে জাতীয় প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের দ্রুততম মানবী হয়ে যায়। আপনি ফিরোজা খাতুনের কথা জানতেন তখন, হ্যাঁ যে তার সামনে আপনি লড়বেন? হ্যাঁ, এটা তো মানে কেমন লাগছে? ওইটা একটা অন্যরকম অনুভূতি, যে আমার মানে ভিতরে ভিতরে প্রচন্ড হারানোই যাচ্ছিল। হ্যাঁ, উন্নত অপ্রতিরোধ্য সেই সময়ে। হ্যাঁ, আমি আসছি, আমার এখানে কিছু করতে হবে। আমার যত প্রতিবন্ধকতা আসুক, আমি মানসিকভাবে খুব শক্ত একটা জায়গায় করতাম, যে আমি নিজে নিজে স্বপ্ন দেখতাম যে আমি বাংলাদেশের দ্রুততম মানবী হব, আমি সাব গেমসে ভালো রেজাল্ট করব, আমি অলিম্পিক গেমস খেলবো, এরকম একটা স্বপ্ন দেখতাম না। আমি যেখানে থাকতাম ওখানে স্বপ্ন দেখাটাও দুঃস্বপ্নের বিষয়, যে ওইখান থেকে একটা মানুষ মানে এটা আসলে স্বপ্ন দেখতেও ভয় লাগে, যে আমি যেখানে ছিলাম সেখান থেকে। হারানোর পরে উনি কি কিছু বললেন আপনাকে? ফার্স্ট হওয়ার পরে তো আমার আসলে মানে ওই অন্যরকম অনুভূতি, আমি অনুভূতি আসলে আজও করতে পারিনি, এক্সপ্লেন করতে পারিনি, যে ওই সময়ে কি হচ্ছিল। আমার দুইটা চোখ দিয়ে শুধু পানিই পড়ছিল, যে আমি কি বলবো না বলবো আমি বুঝতে পারছিলাম না। পরে যে যখন পরের দিন পত্রিকায় কভার পেজে আসলো অনেক অনেক লেখালেখি, তখন তো শুধুমাত্র এই নিউজ পেপার গুলোই ছিল, আমাদের সময় তো হ্যাঁ এত চ্যানেল ছিল না, তো ছিল না। তো বিটিভিতেই দেখলাম যে আমি দৌড়াচ্ছি, ফার্স্ট হয়ে গেছি। কিন্তু পরবর্তী দিনে যখন আমার এই পত্রিকাগুলায় এত 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 পত্রিকা চলে আসছে, সব উপরে গ্রামের মেয়ে, আমি তো সরল উক্তিতে আমার লাইফের সব ঘটনায় বলেছি, তো ওগুলা যখন কাভার পেয়েছে তখন মনে হলো যে আমি অসাধারণ কিছু করে ফেলেছি। যখন ওটা মিটটা জেতার পরে যখন গ্রামে ফিরে গেলেন, যারা একসময় আপনাকে কটূক্তি করতো, ওরা তখন ওদের কি ধ্যান ধারণা পাল্টেছিল কি? এই একটা ভিন্ন চিত্র। যারা এতদিন আমাকে এরকম মানে কুৎসা রটিয়েছে, নোংরা কথা বলেছে, তো আমি যখন বাংলাদেশের দ্রুততম মানবী হয়ে গেলাম, তার 2 দিন পরে হচ্ছে আমি এসে যাই, গ্রামে ফিরে যাই। গ্রামে ফিরে যেয়ে দেখলাম বাড়িতে এসে এক ভিন্ন চিত্র। যারা এতদিন আমাকে কুৎসা রটিয়েছে, নোংরা কথা বলেছে, তারাই হচ্ছে আমার বাড়িতে আমাকে দলে দলে দেখতে আসছে। বা আমাদের ওখানকার বাজার আছে, ওই বাজারে অনেকে মিষ্টি খাওয়া বলছে যে লাভলি আমাদের গ্রামের গর্ব। তো ওই সময়টা আমার কাছে মনে হয় যে আমার মানে মানে প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম, কান্না পাচ্ছিল পেছনের কথাগুলো খুব মনে করে, কিন্তু কাঁদতে পারিনি। উপলব্ধি হয়েছে যে একটা জাতীয় পর্যায়ে ভালো ফলাফল যে টোটাল সমাজের আমূল পরিবর্তন এনে দেয়, সেটাই একটা লাভ। ভিডিও দেখলেন। আচ্ছা, 92 থেকে বোধহয় টানা আপনি 7 বার দ্রুততম। এটা কি আপনার রেকর্ডই? টানা 7 বার আমার ওই সময়, হ্যাঁ পরবর্তীতে হয়তো অন্য কেউ আসছে। আমি সেই সময় যে যে অ্যাথলেটিক্সটা আপনি দেখেছেন আর এখনকার যে দেখছেন, কতটুকু মানে পার্থক্য মনে হয়? আমার সময় তো আসলে অনেক সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এখন তো মানে অনেক উন্নতি। মাননীয় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের জন্য যে পরিমাণ নিবেদিত প্রাণ, যে পরিমাণ সহযোগিতা, সহায়তা সবকিছুতে, খেলা বললেই উনি যে সহযোগিতায় আসেন, হ্যাঁ খেলা বান্ধব, একেবারে ক্রীড়া বান্ধব। তো সেই হিসাবে তো আমাদের অ্যাথলেটিক্সে কোনো ভালো মানে সাফল্য আসছে না। আমাদের সময় পর্যন্ত তো আন্তর্জাতিক অনেক পদক আসতো। একটা মাঝখানে আসছে ইমরান তো আমাদের দেশে প্র্যাকটিস করছেন না, তো বাইরে থেকে প্র্যাকটিস করে ফ্যাসিলিটিস তৈরি দেবে। হ্যাঁ, একটা জিনিস কি, একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, যখন আপনি বর্ণি আর্মি স্টেডিয়ামে ফার্স্ট মিট করলেন, যে টার্ফ ছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা টার্ফ বসছে, এতদিনেও কিন্তু আমরা মানে বাংলাদেশের কোথাও ওইভাবে টার্ফটা বসাতে পারিনি।
অ্যাথলেট আগানোর পিছানোর মূল কারণ কি এরকমই? টার্ফ সম্পর্কে আসলে আমাদের তেমন কোনো ধারণা নেই। টার্ফ একটা এমনকি আমাদের অ্যাডভান্টেজ মাত্র। চলছে এখন। অ্যাথলেটিক্স ফেডারেশনের তো ইয়ে আছে, স্কোরিংটা আছে, কিন্তু হ্যান্ড টাইমে খেলা চালানো হয়। মানে আপনার কি মনে হয় যে মানে আমরা আসলে ট্রাক সাফল্য দিচ্ছেন, উনি প্রবাসে ছিলেন, প্রবাসে আছেন, সেই ফ্যাসিলিটি আছে বলেই উনি করছেন। দেশ থেকে কিন্তু আপনার অ্যাথলেট উঠে আসছে না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আমার কাছে মনে হয় যে সিনেমা থেকে ভালো মানে কিছু অ্যাথলেট তুলে এনে এবং দীর্ঘমেয়াদী যে ক্যাম্পগুলা, দীর্ঘমেয়াদী ক্যাম্প করা, ভালো ফুড নিউট্রিশন, অ্যাথলেটিক্স ফেডারেশনের পার্সোনাল কোনো জিম নাই, জিমের ব্যবস্থা করা, এগুলো টুকটাক কিছু ফ্যাসিলিটিস হলেই বোধহয় আরো ভালো কিছু করা সম্ভব। আমার মনে হয় না যে একটা দীর্ঘ সময় আমরা পেরিয়ে এসেছি, স্বাধীনতার 52 বছর পার হয়ে গেছে, এতদিনও আমরা মানে একটা পরিপূর্ণ অ্যাথলেট কিছুই করতে পারিনি। আসলে আমার কি মনে হয় সেটা বড় কথা না, এখানে যারা সংগঠক আছেন তারা কিভাবে কাজ করছেন, কতটুকু আগাচ্ছেন সেটা তো ওনারাই বলতে পারবেন। এখানে ক্রীড়া ভালো ক্রীড়াবিদরা বোধহয় ফেডারেশনের সাথে যুক্ত থাকলে, বিভিন্ন ফেডারেশনে যারা ভালো ক্রীড়াবিদ ছিলেন সাবেক, অনেকে এই বিভিন্ন ফেডারেশনের মানে কি ফেডারেশনের সাথে সংযুক্ত থাকলে অনেকটা মানে এটার জন্য খেলোয়াড়দের মান বাড়বে বলে আমার ধারণা হয়। আপনি এটা খেয়াল করেন যে আমাদের যে শাহ আলম ছিলেন, তারপর মাহবুব, বিমোচন তরফদার, হ্যাঁ, বা আপনারা যারা আসছিলেন, এরপরে কিন্তু আমরা সেই অর্থে সেই রকম অ্যাথলেট আসলে পাচ্ছি না। এর মানে মূল কারণটা কি বলবেন? একবার তো বলতে বলা। আসলে ওই সময়গুলো তো আমাদের আমরা যখন খেলেছি বা আমি শাহ আলম ভাইকে পাইনি, বিমল, মাহবুব এরা বড় ভাই ছিলেন, এদেরকে পেয়েছি। বা আমাদের কিন্তু আমরা দীর্ঘমেয়াদী ক্যাম্পগুলো পেয়েছি, যেমন 8 মাস 10 মাসও আমরা অ্যাথলেটিক্স ফেডারেশনের থেকে এই সুযোগ পেয়েছি। বর্তমান সময়ের ফেডারেশন কতটুকু মানে সময়ে তারা অনুশীলন করছেন সেটা তো আমরা ওভাবে বাইরে থেকে বলতে পারবো না, বা কেন রেজাল্টটা হচ্ছে না এটা আরো একটু মানে সবাই মিলে খতিয়ে দেখলে ভালো হয়। আপনার কি মনে হয় বাংলাদেশের অ্যাথলেট আমরা কি মানে একটা পর্যায়ে যেতে পারবো কিনা আন্তর্জাতিক? আসলে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো অ্যাথলেট আছে, তারা যদি নিজেরাও একটু সচেতন হয়ে ভালো মানে নিজেদের প্রতি একটু আরো মনোযোগী হয়, প্র্যাকটিস, খাওয়া দাওয়া, রেস্ট, এগুলা ভিতরে থাকলে বোধহয় ভালো আমরা সাফ এশিয়ায়ও কিছু আশা করতে পারি। ধন্যবাদ আপনি আমাদের স্টুডিও আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছিলেন দেশের অ্যাথলেট পারভিন সুলতানা লাভলি। এমনি আমরা পরবর্তী কোনো এপিসোডে এরকমই দেশের কোনো একজন ক্রীড়াবিদকে নিয়ে আবারও হাজির হব।